হতো, এখন কালো হয়ে গেছে, মুখটা পুরো কালো হয়ে গেছে। নমস্কার, আমরা লাইভে ঢুকে গেছি। হ্যাঁ, নমস্কার, সবাইকে স্বাগত। নমস্কার, ডক্টর জার্লাকের 135তম লাইভে সবাইকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এসআইআর ঘিরে প্রথম থেকেই নানান রকমের প্রশ্ন ছিল। বর্তমানে 27 লক্ষেরও বেশি ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 27 লক্ষ এবং তার সঙ্গে আরো আগের 5.5 লক্ষ, মানে মোট 32.5 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এভাবেই এই অবস্থাতেই আমাদের রাজ্যে ভোট হয়ে গেছে এবং পালা বদল হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এবার যেটা মূল প্রশ্ন, এই যে এত সংখ্যক ডেডিকেটেড ভোটার, এই মানুষগুলোর ভবিষ্যৎ এবং এর সামাজিক, আইনি এবং গণতান্ত্রিক প্রভাব নিয়েই আজকে আমাদের এখানে আলোচনা। আমি পিয়ালি দে বিশ্বাস এবং আজকে আমাদের সঙ্গে লাইভে উপস্থিত আছেন 3 জন বিশিষ্ট মানুষ, কুশল দেবনাথ, গোপা মুখার্জি এবং অলিক চক্রবর্তী। আমরা কুশল দেবনাথ এবং অলিক চক্রবর্তীকে দীর্ঘদিন ধরে নানান গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। সেই সঙ্গে এখনকার সময়ে নানান সামাজিক আন্দোলনে এনারা 3 জনকেই আমরা দেখতে পাই। প্রত্যেককে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি আমার প্রথম প্রশ্ন যাবে গোপা মুখার্জির কাছে। আমরা যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর বা ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ এটা যে হতে দেখছি, আমার প্রশ্ন যেটা হলো, এটা কি সারা দেশেই হয় এবং এটা কবে থেকে শুরু হয়? মানে এটা কি স্বাধীনতার পর থেকে শুরু হয় বা নির্দিষ্ট কোন সময় থেকে এটা শুরু হয়? হ্যাঁ, তাহলে একটু পিছনের ইতিহাসটা বলে নিচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হবার পরে এই সার্বজনীন ভোটাধিকারের প্রশ্নটা আসে। এটা 30-এর দশক থেকে এই দাবিটা উঠছিল, কিন্তু ঔপনিবেশিক ভারতে তো সার্বজনীন ভোটাধিকার ছিল না। সেখানে সম্পত্তি, শিক্ষা ইত্যাদি নানা সূচক দিয়ে একটা বিরাট অংশের মানুষ ভোটাধিকারের বাইরে ছিলেন। তো গণপরিষদে যখন সংবিধান রচনা হলো এবং 1950 সালে যে এটা গৃহীত হলো সংবিধান, সেখানে সার্বজনীন ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হলো। তারপর থেকে এই ভোটার তালিকা তৈরি করার কাজটা শুরু হয় এবং সেই কাজটা এরকম একটা বিরাট বড় দেশে বোঝাই যাচ্ছে যে একদম সহজ কাজ ছিল না। সেই কাজটা করতে দশকের পর দশক ধরে সেই কাজটা চলেছে এবং বিভিন্ন সময় এরকম সংশোধন, নিবিড় সংশোধন এগুলোর প্রয়োজন হয়েছে। মানে বলা যেতে পারে যে 1952 সাল থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বা একটু বড় অঞ্চলে নানা সময় এই সংশোধনের কাজটা চলেছে এবং এইভাবে দেখতে দেখতে আমরা দেখছি যে 1987 থেকে 89 সাল এইরকম সময় যে তালিকাটা প্রস্তুত হলো, তার আগে অনেক রাউন্ড এই রিভিশন হয়ে গেছে। রিভিশন মানে যে সবসময় ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে তা না, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা কিন্তু না। রিভিশন মানে ইন্টেন্সিভ রিভিশন কখনো হচ্ছে, কখনো স্পেশাল রিভিশন হচ্ছে বিশেষ বিশেষ অঞ্চলে। ডেমোগ্রাফির যদি কোনো চেঞ্জ হয়, হ্যাঁ, কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে হতে পারে বা কোনো দাঙ্গার কারণে হতে পারে, সেখানে একটা ছোট অঞ্চলে হয়তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। এরকম ভাবে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 1987 থেকে 89 সালের মধ্যে যে তালিকাটা প্রস্তুত হচ্ছে নানা রকম সংশোধনীর মধ্যে দিয়ে, সেটাকে আমরা এ যাবৎকালে তার আগে পর্যন্ত যতগুলো তালিকা হয়েছে তার মধ্যে সবচেয়ে ত্রুটি মুক্ত যে তালিকা আমরা বলতে পারি 1987-89 সালের মধ্যে যে তালিকাটা তৈরি হলো। এরপরে নানা রকম হচ্ছে যে 1990-এর দশকে বেশ কিছু চেঞ্জেস হচ্ছে। এই সচিত্র যে ভোটার পত্র, এপিক নাম্বার, এগুলো মিড 90s-এ চালু হয় ওই 1993 থেকে 95 এর মধ্যে। হ্যাঁ, এবং এই যে 2003 সালে আমাদের যেটা হয় 2002 থেকে 4 এর মধ্যে, সেই সময়ের যে সংশোধনটা, এটার নাম দেওয়া হয়, এটা একটা স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার। এই ঠিক এসআইআর না, স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার, এই নাম দিয়ে একটা নিবিড় সংশোধন প্রক্রিয়া সারা দেশ জুড়ে চলেছিল। সেইভাবে একটা ভোটার লিস্ট তৈরি হয়েছিল। যদি ইতিহাস বলতে হয় তাহলে খুব সংক্ষেপে এটাই ইতিহাস।
আপনি একটা সুন্দর করে অনেকটা পুরনো জায়গায় গিয়ে আমাদেরকে এটা বোঝালেন। তাহলে আমার যেটা পরের প্রশ্ন, যে নির্বাচন কমিশনের যে এসআইআর, এটার কি সাংবিধানিক মান্যতা আছে? আচ্ছা, এই যে এসআইআরটা শুরু হলো 2025 থেকে, যেটা লাগু হলো, এটার বিরুদ্ধে, এটা অ্যানাউন্সমেন্টের পরে এই এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে একটা কেস হয়। অনেকে এই কেসটি করেন। সেই কেসের জানুয়ারি মাসে এই কেসের জাজমেন্টটা আপাতত পরে দেওয়া হবে বলে স্থগিত রাখা হয়, এবং সেটা 27 মে এটার জাজমেন্ট বেরিয়েছে। জয়মাল্য বাগচি এবং সূর্যকান্ত, এই দুজন প্রধান বিচারপতির বেঞ্চে এটার শুনানি হয়। এটা প্রায় 7 মাস ধরে এটা শুনানি চলে, 30 দিন ধরে শুনানি হয়। সেটার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটাকে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়েছে। এসআইআর সাংবিধানিকভাবে সঠিক বলে জানানো হয়েছে, কিন্তু তার সঙ্গে যেটা বলা হয়েছে যে এটা সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে আমাদের, সেই নাগরিকত্বের যে আইন, সেইটা অনুযায়ী এসআইআর বা ইলেকশন কমিশন সে কিন্তু নাগরিকত্ব যাচাই করার জন্য অধিকারী নয়। এসআইআর করতে পারে ইলেকশন কমিশন, কিন্তু এটার ভিত্তিতে কে নাগরিক হবে কি কে নাগরিক হবে না, এই অধিকার দেওয়া হয়নি। খুব লিমিটেড কিছু জায়গা আছে যেখানে সে কিছু প্রশ্ন করতে পারে, হ্যাঁ, কিন্তু কখনোই নাগরিকত্ব যাচাই করার অধিকার এই ইলেকশন কমিশনের নেই। এসআইআর কে সাংবিধানিক বলে কোর্ট মান্যতা দিয়েছে। আপনি বললেন যে নাগরিকত্ব বিচার করার যে অধিকার সেটা নেই, তাহলে এই এসআইআর বিতর্ক কেন? আর যদি তা আগেও হয়ে থাকে, তাহলে মানে এটা যদি তা মানে সাংবিধানিক হয়, তাহলে এটা কেন এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে? হ্যাঁ, এইটা খুব একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে এটা নিয়ে বিতর্ক কেন, এবং এই প্রশ্নটা নিয়ে খুব বেশি রকমের অপপ্রচার, ভুল প্রচার চারদিকে চলছে। সেই জন্য এটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকার দরকার। প্রথমত হচ্ছে যে এসআইআর বলে যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা শুরু হলো, ঠিক এইভাবে কখনো হয়নি। এর আগে যেটা বলছিলাম যে ডেমোগ্রাফি চেঞ্জের কারণে ছোট ছোট এলাকায় কখনো এরকম স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে। 2003-এ একটা বিরাট দেশ জুড়েই হয়েছে, যেটার নাম ছিল ওই স্পেশাল ডিভিশন অফ ইন্টেন্সিভ নেচার, ঠিক এসআইআর বলে নয়। কিন্তু সেই যে প্রক্রিয়াটা হয়েছিল তার সঙ্গে এখন যে প্রক্রিয়াটা চললো বা চলছে, তার একটা আকাশ পাতাল তফাৎ। আগের প্রক্রিয়াটা ছিল যে মানুষকে গণতান্ত্রিক ভাবে যত দূর সম্ভব গণতন্ত্রকে প্রসারিত করা যায়, একটা ইনক্লুসিভ এফার্ট ছিল, যেখানে ওই যে কারেন্ট ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাকে হাতে নিয়ে সেই ভোটার তালিকা এবং এপিক নাম্বারকে মান্যতা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে দেখা হচ্ছিল যে কেউ বাদ পড়ে যাচ্ছেন কিনা। সেখানে ভোটার কার্ড, এই যে এপিক নাম্বার, এগুলোকে প্রথমেই বৈধ ডকুমেন্ট হিসেবে ধরে নেওয়া হয়েছিল, এবং প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে এটার এনিউমারেশনের কাজটা একদম ম্যানুয়ালি যাচাই করা হয়েছিল। এবং এই প্রক্রিয়াটা গোটা দেশ জুড়ে চলে, এবং তার ফলে সত্যি সত্যি তালিকাটা সংশোধন হয়, এবং যেটা খুব পজিটিভ একটা ব্যাপার ছিল। এখন যেটা হচ্ছে, এটা একদম ইনক্লুসিভ কোনো কাজ হচ্ছে না, এটা হচ্ছে এক্সক্লুড করার জন্য। কারণ প্রথমেই বলে দিয়েছে ইলেকশন কমিশন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়েছে এর জন্য যে ভোটার কার্ডকে কখনোই একটা বৈধ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা যাবে না। আরে কেন? এখানে আগের এই যে এতগুলো প্রক্রিয়া চলেছে, এতগুলো সংশোধন প্রক্রিয়া, তার ফলে তৈরি যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যদি আমার নাম থাকে, সেটা 2003-কেই ধরতে হবে কেন? তারপরেও তো ভোটার লিস্ট সংশোধন হয়েছে। আমার হাতে যদি ভোটার কার্ড থাকে, এপিক নাম্বার থাকে, তাহলে আমাকে আবার কেন চেষ্টা করে আমি কেন বৈধ ভোটার এটা প্রমাণ করতে হবে? ফলে এই যে ভোটার তালিকা তৈরি করার প্রক্রিয়া, তার প্রথম থেকেই উদ্দেশ্যটা আলাদা ছিল। মানে আগে এরকম নানা কিছু উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যেরকম ধরো এই ভোটার তালিকায় আমরা এই এসআইআর এ আমরা দেখেছি বিপুল সংখ্যক মহিলা বাদ পড়েছেন। হ্যাঁ, নানা কারণে বাদ পড়েছেন, কারণ মহিলাদের হাতে ডকুমেন্ট কম থাকে, তাদের ওই বিয়ের পরে জায়গা চেঞ্জ হয়ে যাওয়া, সারনেম চেঞ্জ হয়ে যাওয়া, এই সমস্ত জটিলতা থাকে, যেগুলোকে যদি খুব টেকনিক্যালি স্ট্রিক্টলি বিচার করা হয় তাহলে তারা এক্সক্লুডেড হয়ে যাবে। কিন্তু 2003-এ যখন আমরা এই স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচারের যে প্রক্রিয়াটা চললো, সেখানে কিন্তু এই মেয়েদের পিতৃগৃহ বা তার শ্বশুর বাড়ি, এই সমস্ত জায়গার
কোনো এলাকার প্রধান যিনি পরিচিত ব্যক্তি, তিনি যদি কোনো সার্টিফিকেট দিতেন, তার ফলে ওই সারনেম চেঞ্জ হওয়া বা অ্যাড্রেস চেঞ্জ হওয়া, এই ব্যাপারগুলো অনেক সহজে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিল। মানে এটা নিয়ে মানুষকে লড়তে হয়নি। আমার ভোটাধিকার আছে এটা প্রমাণ করার জন্য এর আগে ভারতবর্ষে এরকম লড়তে হয়নি কখনো মানুষকে। এবার যেটা হচ্ছে যে এবার যেন আমরা সবাই হচ্ছি দোষী, আমরা কাঠগড়ায় আছি, আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দোষী নই। এটা তো হতে পারে না কখনো। এখানে সুপ্রিম কোর্টও এটা কিছুদিন আগেই বলেছে যে কাউকে বিদেশি যদি আমি বলি, কাউকে চিহ্নিত করে যে বিদেশি, তা আমাকে প্রমাণ করতে হবে রাষ্ট্রকে। আমি বললেই বাংলাদেশে তাকে পাঠিয়ে দেবো এরকম তো হয় না, আমাকে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশের নাগরিক। সেগুলো না করে আমি এই হুমকিও দিতে পারি না, আমি বলতেও পারি না। সেই জন্য এবারের প্রক্রিয়াটা আগের থেকে একেবারে গুণগতভাবে আলাদা। এই যে বিহারে ইলেকশনের আগে যেটা শুরু হলো, তারপর পশ্চিমবঙ্গ হলো, কেরালা এবং পন্ডিচেরিতেও হয়েছে। আরেকটা বড় কথা হচ্ছে যে আগের ইলেকশন, আগের এসআইআরটা যখন হয়েছিল, যদি এসআইআর বলি আমরা তাকে, 2003-এ, ওটার সামনে কিন্তু ইলেকশন ছিল না। এটা অনেক সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করা গিয়েছিল। এখন যেটা হলো যে 4টে জায়গায় ইলেকশনের ঠিক আগে এই এসআইআরটা ঘোষিত হলো। এসআইআর শেষ হতে না হতে ইলেকশন হয়ে গেল, এবং এখনো তো চলছে। এখনো তো 16টা রাজ্য জুড়ে চলছে, 3টে কেন্দ্রশাসিত এলাকা 16টা রাজ্য জুড়ে চলছে, তার মধ্যে অনেকগুলোরই হয়তো ভোট সামনে রয়েছে। তো এইটা আমাদের মনে হচ্ছে এই কারণে, যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিছু মানুষকে ভোটাধিকার থেকে বাদ দেবার জন্য একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এই এসআইআরটার পিছনে, যেটা এর আগে আমাদের মনে হয়নি। আগে ছিল গণতান্ত্রিক ভাবে মানুষকে এম্পাওয়ার করা, এটা মানুষের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা। আমার পরবর্তী প্রশ্ন যাচ্ছে অলিক বাবুর কাছে। গোপাদি খুব পরিষ্কার ভাবে আমাদের বললেন যে 2003-এর যে গণনা সঙ্গে এই বর্তমান সময়ের এটা কি পার্থক্য। আপনি সারাটা দেশের নিরিখে বললেন এবং বিহার ভোটের কথা বললেন, তার আগে আসাম হয়ে গেছে। এইবার এই যে এর মধ্যেও পশ্চিমবঙ্গের ঘটনাটা কি আরো বেশি বিপজ্জনক ছিল? অলিক বাবু। হ্যাঁ, সে তো বটেই। প্রথম কথা হচ্ছে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে গোপাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে মানে বৈধ অবৈধ ইত্যাদি এই এসআইআর। এখন কোর্টের যে সিদ্ধান্তগুলো, মানে আমি এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের বিষয়টা কেন আলাদা সেইটাতে আসার ক্ষেত্রে আমি একটা কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আসলে কোর্টের যে সিদ্ধান্তগুলো যে কখন কিভাবে আসছে সেটা বলা বড় শক্ত। তার কারণ আপনার এসআইআর বৈধ এটা প্রথমে বলেছিল যে এটা বলার আগে কিন্তু ওই সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, তারা প্রথম নির্বাচন কমিশনকে এটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে আপনারা সারা দেশ জোড়া কি করে এসআইআর করবেন? এর তো কোনো সংস্থান নেই। কারণ এসআইআর এমন একটা বিশেষ সময় করতে হয় যখন কোনো ডিজাস্টার হয়ে গেছে, যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকজনকে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেরকম একটা সময় বিশেষ ক্ষেত্রে এসআইআর এর প্রয়োজন হয়ে পড়তে পারে, এবং সেটাও এক একটা কনস্টিটিউয়েন্সি ধরে হতে পারে। কিন্তু সারা দেশ জোড়া এসআইআর, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট প্রথমে বিস্ময় প্রকাশ করে। তো যাই হোক, শেষ পর্যন্ত তো বলে যে না, ঠিক আছে, যা চলছে চলছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই নাগরিক মানে একটা কথা যেটা প্রথমে আপনার ওই নির্বাচন কমিশন মানে প্রায় নাগরিকত্ব খতিয়ে দেখার প্রশ্নটাকে তুলেছিল, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দিয়েছিল যে তুমি কে নাগরিকত্ব দেখার। হ্যাঁ, সুপ্রিম কোর্টের কি এটা দায়িত্ব নাকি? নির্বাচন কমিশনের এটা দায়িত্ব নাকি যে কে নাগরিক নয়, ভোটার লিস্টটাকে ঠিক করা, যারা বসবাস করে এবং যাতে ঠিকঠাক ভোট হয়, এটা দেখার দায়িত্ব। তো যাই হোক, তারপরে যেটা অদ্ভুতভাবে দেখা গেল সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখতে পারলেন না সুপ্রিম কোর্ট এই এসআইআর করার ব্যাপারে এবং ভোটার লিস্ট তৈরি করার ব্যাপারে। এবং তো যখন মানে কি ধরনের একটা অ্যানোমালি চলছে
যে যখন ভরসা রাখতে পারছেন না নির্বাচন কমিশনের উপর একটা ভোট করানোর, একটা ভোটার লিস্ট তৈরি করার ব্যাপারে, কোর্ট নিজে দায়িত্ব নিয়ে নিচ্ছেন, মানে এটা একটা অভাবনীয় বিষয়। এবং এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটতে পারে কিনা সেই প্রশ্নটা নাগরিকদের করার সময় এসেছে। তার কারণ যে নির্বাচন কমিশন একটা ভোটার লিস্ট তৈরি করতে পারে না, সে শান্তিপূর্ণ ভোট করবে, পরিচালনা করবে? এই প্রশ্নটা আজকে তোলার সময় এসেছে। এবং ঘটনাও যেটা ঘটলো, যে এসআইআর এর পুরো সময়টা যদি দেখা যায়, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যে একের পর এক নিয়ম চালু করে এসআইআর এর সময়ে একের পর এক নিয়ম চালু করা হয়েছে, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা কিন্তু অন্যান্য কোনো রাজ্যে ছিল না। এবং যেখান থেকে কিন্তু এই যে এত লোকের বাদ পড়ার বিষয়টা এসেছে, প্রথম দফায় যখন সবার কাছ থেকে এনুমারেশন লিস্ট তৈরি করার জন্য ফর্ম নেওয়া হলো, তখন কিন্তু এই বিষয়টাই ছিল না। এবং তারপরে দেখা গেল হঠাৎ করে বাদ যেতে শুরু করলো, এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির পয়েন্টটা তোলা হলো। আমি বিশদে যাচ্ছি না। তো সেইখান থেকে পশ্চিমবঙ্গ একটা বিশেষ অবস্থা তৈরি হয়ে গেল। এবং আমরা যখন এর আগে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, যখন আপনার ওই অ্যাডজুডিকেটেড এবং এই বিষয়টাতে প্রায় 60 লক্ষ লোকের নাম ছিল, যে তখন আমরা একটা কথা বলেছিলাম নির্বাচন কমিশনকে, তখন নির্বাচন কমিশন একটা কথা বলেছিল যে এটা তো আমরা করিনি, এটা সুপ্রিম কোর্ট করেছে। তো আমরা বললাম নির্বাচন কমিশনই তো গা চুরি করে মানে এসআইআরটাকে করতেই হবে, তাছাড়া মানে তারা নির্বাচন করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে তারা সুপ্রিম কোর্টকে কনভিন্স করেছেন। এবার তাদেরকেই সুপ্রিম কোর্টকে আজকে কনভিন্স করতে হবে কেন এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে সবাই ভোটাধিকার সবার নিশ্চিত করা যাচ্ছে না, বা সবাই বাদ পড়ে যাচ্ছেন, এবং এই ধরনের একটা সামাজিক অবস্থা তৈরি হচ্ছে। তাই কোর্ট কি বলল, কোর্টের ওপর ভরসা করে পুরোটা কিন্তু আজকে যদি আমরা ভাবি যে কোর্ট ঠিকঠাক সমস্ত রায় দিয়েছে, এটা ভাবাটা একেবারেই ভুল। এবং আগামী দিনেও কোর্ট এই ঘটনাটাকে ঠিকভাবে হ্যান্ডেল করবেন, এই আস্থাটা আমরা রাখতে পারছি না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ বিষয় হলো যে এখানে আপনারা জানেন যে 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং 70% বা 60% সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। যে হিন্দু সংখ্যাগুরু, তাদের মধ্যে আবার বিভাজন আছে, যাদের অনেকেই হিন্দু নন কিন্তু বলেন হিন্দু। এবং সেখানে আমরা দেখব যে সংখ্যালঘু অংশের মানুষ ব্যাপকভাবে বাদ পড়েছে, এবং তার সাথে আদিবাসী, মতুয়া, এই যে অংশটা, যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে থেকে বেশি বেশি করে বাদ পড়েছে। এটা হচ্ছে ঘটনা। এবং এই মুহূর্তে প্রায় 32 লক্ষ যে লোক এর নাম নির্বাচন কমিশনের তালিকায় ওঠেনি, এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে। এবং আমি আর একটা কথা জাস্ট যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এর মধ্যে আবার রাজ্য সরকার একটা বিশেষ পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে যখন এই এসআইআর চালু ছিল, সেই এসআইআর এর প্রক্রিয়াটা যখন চলছিল, তখন অনেকের কাছেই বার্থ সার্টিফিকেট ছিল না, বা অনেকের কাছেই দলিলগুলো ঠিকঠাক ছিল না, যেগুলো দেওয়ার দায়িত্ব মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতগুলোর থাকে। এবারে যুদ্ধকালীন তৎপরতায় তখন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত সেগুলোকে কোনো জায়গায় দেখা গেছে যে ঠিকঠাক করে দিয়েছে, কোনো জায়গায় দেখা গেছে যে সেগুলো নতুন করে দিয়েছে। এইবার পশ্চিমবঙ্গের মানে এই যে আপনারা ডক্টরস ফোরাম থেকে ডক্টরস চ্যানেল এই প্রোগ্রামটা করছেন, তো সেখানে আপনাদেরই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে স্বাস্থ্য দপ্তর একটা ডিজিকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের। সেটা হচ্ছে যে সমস্ত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে তাদের বক্তব্য হচ্ছে এই এসআইআর এর সময়কালীন ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে তারা নিশ্চিত, মানে তারা বিচারকের ভূমিকা পালন করছে, তাই তাদেরকে সমস্ত জায়গায় ডিজিকে বলেছে সমস্ত কাগজপত্র সিজ করতে, এবং একদিনে সমস্ত মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত থেকে সেই সমস্ত রেজিস্টারগুলোকে সিজ করা হয়েছে। এবারে আমরা জানি না যে এর পরিণাম কি হবে, মানে তারা আসলে কি চাইছে, বিজেপির সরকার আসলে কি চাইছে, সেটা আর কিছুদিন পরেই বোঝা যাবে। হ্যাঁ, এটাই আমার উত্তর। মানে আপনি যা প্রশ্ন করলেন তার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিশেষ ঘটনাগুলো ঘটছে। এবং বিশেষ ঘটনা ঘটছে, আর এটা আপনারা একটা সরকারি দপ্তর অন্য সরকারি দপ্তরের নিয়ে প্রশ্ন তুলছে এবং অবৈধ বিষয়টা আসছে। আমি এর আগে এরকম মানে হয়েছে কিনা। পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো যে কোন জেলা, আপনি বললেন সংখ্যালঘুদের কথা, আপনি
একটু আগে বোরকাদি বললেন যে মহিলাদের বাদ পড়া যায়। কোন জেলা সবচেয়ে বেশি এফেক্টেড? আর একবার বলুন, আমি ঠিক শুনতে পেলাম না। হ্যাঁ, আমি বললাম যে কোন জেলায় যে এসআইআর যেটা হয়েছে ও তার আচ্ছা, মধ্যে কোন জেলা? দেখুন, হ্যাঁ। জেলাগুলোর ক্ষেত্রে তো সবচেয়ে বড় আকারে ঘটেছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে প্রায় মানে শুধু অ্যাডজুডিকেটেড এবং সেখান থেকে ডিলিটেড ভোটারের সংখ্যা প্রায় 4,60,000-এর মতো। এবং এরপরে এখন দেখা যাচ্ছে উত্তর 24 টোটাল তো ওইভাবে মানে নির্বাচন কমিশন একসাথে সমস্ত হিসেবটা দেয়নি। মানে প্রত্যেকটাই প্রায় দেখা যাচ্ছে যে বুথ ওয়ারি হিসেব করে 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 সেগুলো বার করতে হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে প্রায় 4.5 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। এখন দেখা যাচ্ছে, আগে ধারণা ছিল যে মালদাতে বোধহয় তারপরেই নাম বাদ গেছে, মানে মোটামুটি 2,40,000 এরকম একটা সংখ্যা। কিন্তু দেখা যাচ্ছে যে 3.5 লাখ লোকের নাম প্রায় উত্তর 24 পরগনা জেলাতে কিন্তু বাদ গেছে। তো এটা টোটাল হিসেব করে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মুর্শিদাবাদের পরেই কিন্তু উত্তর 24 পরগনা, এবং তারপরে বলা যেতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণ 24 পরগনা। এইভাবে আমরা তালিকাটা তৈরি করতে পারি, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কত লোকের নাম কোন জায়গায় মানে বাদ গেছে সংখ্যাটাকে মানে হিসেব না করে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাতে আপনি সামনের সারিতে ধরতে পারেন যেটা ব্যাপকভাবে বাদ গেছে যে জায়গাগুলো, তাতে কিন্তু উত্তরবঙ্গের এই মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ, নদিয়াতেও প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ আছে। এদিকে আপনার উত্তর 24 পরগনার কথা তো বললাম, এই প্রায় 3.5 লাখ লোকের নাম মানে ইয়েতে 6 লক্ষ লোকের নাম বাদ গেছে নদিয়ায়। এখানে 60,000 লোকের নাম বাদ গেছে নদিয়ায়। এবার 3.5 লক্ষ লোকের নাম প্রায় উত্তর 24 পরগনায় বাদ গেছে। দক্ষিণ 24 পরগনাতেও প্রায় 1.5 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। এই জেলাগুলোতে সিগনিফিক্যান্টলি নাম বাদ গেছে, এবং অন্য জেলাগুলোতেও গেছে, তবে অতটা মানে পশ্চিমের রাঢ় অঞ্চলের যে দক্ষিণবঙ্গ আর কি, সেইখানে দেখা যাবে যে তুলনায় কম। কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়ার বেশ কিছুটা, আর এদিকে মুর্শিদাবাদ, মালদা সহ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং বর্ডার সংলগ্ন জেলাগুলোতেই সবচেয়ে বেশি নাম বাদ গেছে। এই বিপুল অংশের মানুষের নাম বাদ গেছে, এবং তার পরবর্তী সময়ে ভোট হয়েছে। আমরা ভোট হওয়ার পরে দেখেছি বদল হয়েছে বিজেপি সরকার। আমরা এই প্রশ্নের উত্তর জানি যে যারা ভোট দিতে ব্যর্থ হলেন তারা তাহলে পার্টিকুলারলি কোন ধর্ম বা কোন লিঙ্গে? আমার অলিক বাবুর কাছে প্রশ্ন। না, এটা তো খুবই এভিডেন্ট, সেটা হচ্ছে যে প্রায় 70-75% মানে মুর্শিদাবাদে, যেমন ধরুন মুর্শিদাবাদের তো সংখ্যালঘু অংশই সেখানে সংখ্যাগরিষ্ঠ, এবং যতটা সম্ভব বেশিরভাগটাই মানে প্রায় 80% সংখ্যালঘু মানুষ সেখান থেকে বাদ গেছে। উত্তর 24 পরগনার ক্ষেত্রে মতুয়া সম্প্রদায় বা এই ধরনের শিডিউল কাস্ট অংশ, সেইটা একটা বড় মাত্রায় বাদ গেছে। এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা মানে তথাকথিত নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ বাদ গেছে। কিন্তু সব মিলিয়ে দেখা যাবে যে প্রায় 70% কিন্তু মুসলিম অংশই বাদ গেছে, এবং বাকি যারা বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগটা মানে ওইভাবে তো হিসেব করাটা মুশকিল কাস্ট ওয়ারি, কিন্তু প্রায় 30% মতো যে বাদ গেছে সেটার মধ্যে তথাকথিত নিম্নবর্ণের মানুষ, নিম্ন বর্গের মানুষ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এনারাই কিন্তু সবচেয়ে বেশি। এটা হচ্ছে অবস্থা, এবং এটা একটা বড় ধরনের এক্সক্লুশন বলা যেতে পারে, যেটা আমাদের গোপা বললেন আর কি, যে আসলে এবারের এসআইআর প্রক্রিয়াটা কিন্তু ভোটার লিস্ট তৈরি করার প্রক্রিয়া না। ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে নানান কারণে বাদ দেওয়াটা হচ্ছে এখানকার উদ্দেশ্য। এবারে ওরা বলেছিল, বিজেপি বলেছিল যে 2 কোটি লোকের নাম বাদ দেবে। এখন ওরা পেরেছে 35-40 লক্ষ লোকের নাম বাদ দিতে। আরো দেখা যাবে যে ওই আগের যে হিসেব, যেটাকে খুব ধর্তব্যে মানে যেটাতে খুব বেশি কন্টেস্ট হচ্ছে না, মানে 20 বছর পর যদি একটা ভোটার তালিকা সংশোধন হয়, ন্যাচারালি প্রায়
যারা মারা গেছেন, যাদের স্থানান্তরিত হয়েছেন, সেই অংশটা থাকে। তো সেই অংশটা বাদ দিয়ে ৩০-৩৫ লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে যদিও রোহিঙ্গা কিছু পাওয়া যায়নি তাদের কথায়। আর এবং ওরা তো এখন চেষ্টা করছে আবারও, কিন্তু এই মিউনিসিপ্যালিটি এবং থেকে ওই গ্রাম পঞ্চায়েত গুলো থেকে রেজিস্ট্রার গুলোকে নিয়ে গিয়ে আবার ওরা নতুন কোনো পরিকল্পনা আঁটছে কিনা সেটা বলা শক্ত। এবং সেই জন্য আমাদের আরো বেশি বেশি করে এই যে যাদের নাম বাদ গেছে তাদের নাম অবিলম্বে তুলতে হবে, সেই বিষয়টা কিন্তু আসতে হবে। এবং যা পাওয়া যাচ্ছে তাতে এই মানে অদূর ভবিষ্যতে এনাদের নাম ওঠার খুব বেশি সম্ভাবনা নেই, মানে টোটালটার বলছি, কিছু কিছু লোকজনের হয়তো উঠতে পারে। একদম আমার মনে হয় অনেকটা ছবিটা পরিষ্কার হলো আমাদের কাছে। পরবর্তী প্রশ্ন দেবনাথের কাছে, বিস্তৃতভাবে কোন রাজ্যে কি সমস্যা, কোথায় কত ভোটারের লিস্ট ডিলিট হয়েছে সেটা আমরা শুনলাম। আচ্ছা, এই যে এত মানুষকে যদি ধরা হয়, গোপাদির কথায় যদি ধরা হয় যে কোনো উদ্দেশ্য নিয়ে এদেরকে ডিলিট করা হয়েছে, তাহলে মানে এই যে বিজেপি বর্তমানে যে পালাবদল হয়েছে এবং বিজেপি জিতেছে, এটার কারণ কি এটা, মানে এই মানুষগুলো বাদ দিয়েছে বলে বিজেপি জিতেছে? বুঝতে পারলাম না কি বললেন, বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি বললাম যে এই যে আমরা যদি এই ভোটটা, এই যে এইবারের এসআইআরটাকে যদি এরকম ভাবে ধরি যে এটা কোনো উদ্দেশ্য নিয়ে তো করা হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষকে বাদ দেওয়া হয়েছে, তাহলে এইবারের যে বিজেপির জয় আমাদের রাজ্যে, সেটার কারণ কি এইটা যে এই বিপুল মানুষ বাদ গেছে? ওইভাবে ব্যাপারটা দেখলে ব্যাপারটা লঘু হয়ে যাবে। এটা একটা বড় প্রজেক্ট, একটা শুধুমাত্র একটা ভোটে জেতা বা ভোটে আনা নয়। ওইভাবে বিয়ে করতে গেলে যেখানে প্রচুর এসআইআর এ বাদ গেছে, যেমন আমি যেখানে থাকি মেটিয়াপুরি বিধানসভা কেন্দ্রে, এখানে 40,000-এর উপর নাম বাদ গেছে, তৃণমূল জিতে গেছে। যেখানে 40,000-এর উপর নাম বাদ গেছে সেখানে 22টার মধ্যে 15টা তৃণমূল জিতেছে। এত ছোট জায়গায় ব্যাপারটা, প্রবলেমটা অনেক গভীরে। বিষয়টি যে এমন একটা প্রক্রিয়া গোটা দেশে নেওয়া হয়েছে, সে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সবসময় নানান প্রক্রিয়ায় চাপে রেখে দাও, তাদের এক্সক্লুড করে দাও। এবং এটা হচ্ছে একটা গোটা দেশে এখন যে শাসনটা চলছে, আমরা যেটাকে বলি ফ্যাসিবাদী শাসন, তার প্রক্রিয়া। কারণ ফ্যাসিবাদের একটা রূপই হচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তারা আক্রমণ করে এবং তাকে আক্রমণের লক্ষ্যবস্তু করে। এই যে অলি বললো এসআইআর এ 70 ভাগেরও বাদ পড়েছে মুসলিমরা, নারীরা বাদ পড়েছে। এই যে তার কারণটা হচ্ছে এটা গোটা প্রজেক্ট, এটা একটা না, এটা শুধু ভোটে নাম তোলা বা না নাম তোলা বিষয়ও নয়। আমি ভোটটা কোনো ফান্ডামেন্টাল রাইট না, ভোটটা হচ্ছে স্ট্যাটিউটারি রাইট, আইনি অধিকার একটা। আমি ভোটে নাম তুলতে পারি, নাম তুলতে পারি। এবং জয়মাল্য বাগচি বলেছিল একটা ভোটে নাম না তুললে কি হয়, প্রবলেমটা অন্য জায়গায়। যে এই যে ভোটটা, একটা মানুষ যদি দীর্ঘদিন ভোট দিতে না পারে, তা দিতে না পারা থেকে তার গোটা সোসাইটিতে তার যে সামাজিক প্রকল্পগুলো সব ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে দেবে। এবং তাকে ধীরে ধীরে এই যে মানে সুপ্রিম কোর্ট কি বললো না এটা গুরুত্বপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা নাগরিকত্ব এটা দিয়ে বিচার করবে না। 27 লক্ষ মানুষ, তাদের একটা বড় অংশকে বাদ, মানে ক্রমাগত ভোট না দিতে 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 তাদের সমস্ত প্রকল্পগুলো কাটবে। আলটিমেটলি না ভোটার থেকে না মানুষে পরিবর্তিত হবে। এত জটিল প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে, এটা শুধু ভোটে হারা বা জেতার প্রশ্ন নয়। এই মানুষগুলো ভোটাধিকারটা কিভাবে পাবে, সে আমি শুধু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাইব্যুনালের ব্যাপারটা যদি ফয়সলা না হয়, আরো এরা ভোটাধিকার পাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন সেখানে।
বিজেপি যখন কোনো পরিকল্পনা করে, আরএসএস যখন পরিকল্পনা করে, তাতে ভোটে জেতার জন্য তারা বিভিন্ন ভাবে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, কখনো কখনো কোর্ট, সবাইকেই কাজে লাগে, এটা সত্য। কিন্তু এটা যদি এইটুকু জায়গায় দেখি যে ভোটে জেতার জন্য এইটুকু করে দিয়েছে, এই যে বড় প্রজেক্টটা, বড় প্ল্যানটা একদল বিশাল সংখ্যক মানুষকে ধীরে ধীরে নামানুষ করে, এবং প্রধানত মুসলিম সমাজের উপর ডোমিনেশনটা রাখা, নিয়ন্ত্রণটা রাখা, যে আমাদের কথা শুনেই তোমাদের চলতে হবে। এই যে গোটা দেশব্যাপী যে মুসলিম বিদ্বেষ চলছে আজকে, এই যে একটা অত বড় জেনজি আন্দোলন হলো, 50,000 ছাত্র যুবরা ছিল, ছাত্রছাত্রীরা ছিল, সেখানে 1,000 থেকে 2,000 মুসলিম ছিল, ওটাই আক্রমণ করে দিল 16-17 জন মুসলিম যুবক। এই যে গোটা প্রজেক্ট ওদের একটা আছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করো, ফ্যাসিবাদ আসার যে একটা মানে ফ্যাসিবাদের লক্ষণে একটা বড় ব্যাপারই হচ্ছে একটা সম্প্রদায়কে তার লক্ষ্যবস্তু করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে। এই যে নাম বাদ দেওয়াটা, মেজরিটি মুসলিম কমিউনিটির নাম বাদ দেওয়াটা, সেটা সেই পরিকল্পনার অত ছোট জায়গায় দেখলে কিন্তু আসলে এই এসআইআর এর যে রাজনৈতিক তাৎপর্য, এসআইআর এর যে মতাদর্শগত ব্যাপার, এটা আমরা কিন্তু বুঝে উঠতে পারবো না। এটা হতেও পারে যে লোকগুলো ভোট দিতে পারে, ভোটে জিতে, কিন্তু তথ্য তা বলছে না। তথ্য বলছে যে আমি যেখানে থাকি পোর্ট, আরেকটা যে পোর্ট, এখানে 32,000 ডিলিটেড, এখানে ববি হাকিম জিতে গেছিল। সেটারও এখন তো যে নির্বাচন প্রক্রিয়া করেছে, আজকে আমি অন্য দল জিতে কালকে যে বিজেপি হবো না তার কোনো ব্যাপার নাই, শুধু ভোট জেতা হারো না। গোটা দেশে ওরা একটা আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের একটা যে কমিউনিটিকে চিহ্নিত করো, এবং সেটার জন্য কিন্তু এত সংখ্যক লোকের নামটা বাদ দিয়ে, বিশেষ করে বাংলাদেশে করেছে কেন, অন্য রাজ্যে করেনি কেন? বাংলা যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, দুটো বাংলা একসাথে আছে, এবং এই বাংলায় মানে হিন্দু মুসলমান বিষয়টা একটা বড় বিরোধ হিসেবে রয়েছে। এটাকে কেন্দ্র করে একটা বিদ্বেষ বিভাজনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হয় বাংলা। সেই জন্যই বাংলাকে এই রাজ্যের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু এত গভীর ভাবে ওরা করেছে এবং পরিকল্পিত ভাবে। তোমাকে একটা তথ্য দিয়ে আমরা শুনছি, আমি জানি না সত্যতা, এই যে 27 লক্ষ 33 লক্ষ মানুষ ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে নাকি নির্বাচন কমিশন অলরেডি অবজেকশন দিয়েছে যে এরা সঠিকভাবে এই বিচারটা হয়নি। বলে এটা একটা গোটা প্লট, একটা শুধু আমরা আন্দোলনটা একভাবে করব, কিন্তু আমরা রাজনীতিটাও কিন্তু আমরা স্পষ্ট করে আমাদের বলতে হবে। এই আপনি সারা দেশের কথা বললেন এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষকে চাপে রাখার জন্য যে চেষ্টা, সেইগুলোর কথাও বললেন। আচ্ছা, এই যে এত মানুষ, প্রায় 32.5 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে বাদ গেছে, এদের ভবিষ্যৎ কি তাহলে? ভবিষ্যৎ তো দুটো, ভবিষ্যৎ কারো ভবিষ্যৎই কেউ বলতে পারে না, ওটা বলতে পারবো না। আমি বলতে পারি এই লোকগুলো, এই মানুষগুলো আমাদের কি করা কর্তব্য বলতে পারি। আমরা যেমন একটা ঠিক আমাদের একটা মত তৈরি করেছি, আমরা যে কোনো বিষয়ে আদালতের উপর শুধু তুমি নির্ভর যদি করো, তোমার সমস্যার সমাধান হবে না। আমাদের যে সংগ্রামী গণমঞ্চের আমাদের যে ভাবনা, সেটা আমরা রাখি যে তো আমরা সাধারণভাবে রাস্তা লড়াইটাকে মুখ্য বলে মনে করি, সেখানে সেই কাজে আদালতকে কখনো কখনো কাজে লাগানো যায়। মানে এই মানুষগুলো এই আন্দোলনে এই সমস্যার সবচেয়ে খারাপ দিক যেটা, যারা আক্রান্ত তারা কিন্তু এখনো সেইভাবে পথে নামেননি। এটার জন্য কিন্তু করতে তারা পেরেছেন। তারা অনেক বেশি ফর্ম ফিল আপ করা, অনেক বেশি ভাবে নেতা নেত্রীদের ধরা, তার সবসময় ভাবনা এইটাতেই নিবদ্ধ থেকেছে। আমরা এটাকে একটু ঘোরাতে চাইছি। এই যে দিল্লির যে আন্দোলন হলো বা কৃষক আন্দোলন, বহু মানুষ পদে নেমেছিল বলে একটা ফয়সলা হয়েছিল। আজকে মোদিকে কেঁদে কেঁদে বলতে হয়েছে লোক বুঝকো গালি দেওয়া, মানে লোকের দাপটে তার মুখোশটা খুলে পড়ে গেছে।
এই যে 27 লক্ষ মানুষের 10% হয় 2,70,000, 5% হয় 1,35,000, বেশি লোক পায়। 1% লোক যদি পথে নেমে বলে অন্যায়ভাবে আমার নামটা কাটা হয়েছে, আমার নামটা তোলো তুমি, এই সাহসটা দেখালে কোর্ট, সরকার সবাই কিন্তু আইন কানুন সবাই পাল্টে যায়। মানে আমাদের অভিজ্ঞতা বারবার দেখেছি কোর্ট তখনই মানে উদ্যোগী হয় যখন রাস্তায় মানুষ পথে থাকে। মানে কোর্টের কোনো যায় আসে না, সে একটা গেল বিচার হলো, রায় দিয়ে দিল। কোর্ট তো এক্সিকিউটিভ পাওয়ার না, এক্সিকিউট করতে গেলে কিন্তু তার সমস্যা তাকে রাস্তায় নামতে হবে। এইটা এসআইআর আন্দোলনের সবচেয়ে বড় বিষয়, সমস্যা। সেটা থেকে উত্তরণ ঘটাতে গেলে ভবিষ্যতের দিক থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে এই মানুষদের পথে নামাতে হবে। এই মানুষদেরকে বলতে হবে অনেক কাগজ দিয়েছেন, এবার কাগজ দেওয়া বন্ধ রাখুন। কালকে শুভেন্দু অধিকার ডেঞ্জারাস বক্তব্য রেখেছে একটা, অনেকে নজর করেনি, বলেছে 27 লক্ষের মধ্যে নাকি 7 লক্ষ বিচারের জন্য আবেদন করেছে, 20 লক্ষ করেনি। পুরো মিথ্যা কথা বলেছে। এই যে বাদ দিয়ে দাও এদের, এইটা ওদের ষড়যন্ত্র। কালকে বলে শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী হিসাবে এইটা কিন্তু ওরা প্ল্যানটা করেই যাবে। জবাব হচ্ছে একটাই, জবাব হচ্ছে যে যারা আক্রান্ত তাদের সাথে আমরা যারা মনে করি এটা একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী প্রজেক্ট, মানুষের অধিকার কেড়ে নেওয়া, কোনো বৈধ নাগরিকের ভোটের অধিকার কেড়ে নেওয়া যারা স্বৈরাচারী পদক্ষেপ, এইটাকে বন্ধ করতে হবে। তাহলে রাস্তাতে নামতে হবে। যদি রাস্তায় 20, 25, 30, 40,000 লোক শান্তিপূর্ণ ভাবেই না নেমে বলে আমার ভোটাধিকারটা আমায় ফিরিয়ে দাও, আমার নামটা নথিভুক্ত করো, অনেক কাগজ দেখিয়েছি আর আমি কাগজ দেখাবো না, আমি এই মাটিতেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই লেখাপড়া শিখেছি, এখানেই সবকিছু করেছি, বলে আমাকে তুমি এইভাবে ডিভোটার করতে পারো না। এইটা যদি সমবেত কণ্ঠস্বর বাংলা জুড়ে ওঠে, তা আমার বিশ্বাস মেজরিটি বেশিরভাগ মানুষকে ওরা তালিকাভুক্ত করতে পারবে। আজকে সমস্যাটা তো একটু বলে রাখা ভালো, এদের বিষয়টা ঝুলে দুটো পদ্ধতি আছে, হয় সুপ্রিম কোর্টে গিয়ে ট্রাইব্যুনালকে বাতিল করতে হবে, নতুবা ট্রাইব্যুনালকে সচল করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই। আপনি যাকেই যে বলবেন ইট ইজ আন্ডার জুরিসডিকশন, বলে এই রোগগুলো গিয়ে চিফ জাস্টিস, পশ্চিমবঙ্গের চিফ হাইকোর্টের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সবার কাছে গিয়ে বলবে যে অনেক অন্যায় হয়েছে এবং অন্যায়টা হতো। জয়মাল্য বাগচি বলেছিলেন একটা মাত্র ভোট একবার দেবেন না, এই কর্পোরেশন ইলেকশন আসছে, পঞ্চায়েত বিভিন্ন 80টা 100 কত কর্পোরেশন ইলেকশন, এই যে কলকাতা কর্পোরেশন ইলেকশন 4.5 লক্ষ ডিলিটেড ভোটার, আরেকটা ভোট দিতে পারবে না। তা কতগুলো ভোট না দিলে তার প্রতি অন্যায় হবে না, এই প্রশ্নে কৈফিয়ত দিতে হবে। আমি যতটা উত্তেজিত, যারা আক্রান্ত হয়েছে তারা অতটা উত্তেজিত নন, এটা হচ্ছে সমস্যা। ফলে এইটার জন্য আবার আরো সমস্যা হচ্ছে নানান জন নানা কাগজ দিচ্ছে। আমরা যেরকম বলছি কাগজ নেওয়ার দিন শেষ, কাগজ আর দেবেন না কাউকে। শুধু দয়া করে আপনার দাবিটা নিয়ে পথে নামুন, রাস্তায় নামুন, নাহলে শুধু ভোটার তালিকা নয়, আজকেও আপনার সামাজিক সুরক্ষা বন্ধ করছে না, আগামী দিনে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা ওরা সব বন্ধ করে দেবে। 2 তারিখে আমরা একটা চিফ জাস্টিসের বিচারের অভিযান ডাক দিয়েছি। 2 তারিখ দুপুর 12:30 মৌলারি থেকে আমাদের জমায়েত। এটা কাজ করলে আমরা কয়েক হাজার লোককে নিয়ে যন্ত্রমন্ত্রে যাব, আমাদের 500 লোক অ্যাপ্লাই করবে সুপ্রিম কোর্টে, জবাবটা দিতে হবে। এত মানুষকে অধিকার কেড়ে নিয়ে একটা সমাজ সবকিছু ঠিকঠাক চলবে, ভোটের পর ভোট হয়ে যাবে এবং বলবে জনসাধারণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এত মানুষকে বাদ দিয়ে, এটা মানা যাবে না। এটা রাজনৈতিক ভাবে মানছি না, কিন্তু তখনই একটা বিষয় আন্দোলন রূপ হয় যখন আমাদের কথা যারা আক্রান্ত তাদের হৃদয়ে প্রবেশ করে। সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আপ্রাণ ভাবে। যত ধরনের লড়াই এখানে হচ্ছে তাদের সবাইকে একজোট করার চেষ্টা করছি। এইটা পথে আমাদের নেমেই কিন্তু নামতে পারলে আমার দৃঢ় বিশ্বাস এই অবস্থা থাকবে না। বেশিরভাগ জনের নামই কিন্তু নথিভুক্ত হবে
এবং এই লড়াইটা তারা জয়যুক্ত হবে। এবং ভারতব্যাপী যে আজকের একটা পুনরায় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের যে একটা নতুন জোয়ার লক্ষণ করছে, আজকে যেমন বিহারে পাখিপুরে হেরে গেছে বিজেপি, ওটা হচ্ছে নীতিন নবীনের কেন্দ্র, বলে মানুষের কিন্তু জাগরণ শুরু হয়েছে। আমাদের এটাকে কাজে এটাকে অনুধাবন করে এই কাজটা করতে পারলে এই বাংলার লড়াই কিন্তু গোটা দেশের কাছে একটা নতুন ইতিহাস তৈরি করবে। আপনি গোটা দেশকে এগিয়ে আসার কথা বললেন, আপনি গণ আন্দোলন একটা পথ সেটা আপনি বললেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় এই 32.5 লক্ষ মানুষ রয়েছে সেখানে মানে সেটা আমার প্রশ্ন যেটা আপনার কাছে, যে ট্রাইব্যুনালের রায় না আসা পর্যন্ত এই মানুষ কি মানে এরা কি সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, নাকি তাদের দেশ ছাড়া হতে হবে, না তাদের কি অবস্থা? প্রথমত দেশ ছাড়া হওয়ার কোনো প্রশ্ন নেই। এখনো পর্যন্ত সরকার বলছেন যারা ট্রাইব্যুনালে আছে তাদের কোনো সুযোগ সুবিধা যাবে না, কিন্তু আমাদের দেশের প্রক্রিয়াটা অত্যন্ত খারাপ। আইনে এক লেখা থাকে, গোপনে গোপনে সব বেআইনি কাজগুলো শুরু হয়ে যায়। আমরা যেটা বলবার চেষ্টা করছি, ট্রাইব্যুনালকে সচল করতে হবে। কারণ ট্রাইব্যুনালকে সচল করবে কে? বিচারপতিরা কাজ করছেন না, হাইকোর্টের চিফে কাজ করছেন না, তাদের ঘুমটা ভাঙাবে কে? রাস্তায় লোক নামলে তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেখানে নজরদারি করে। যেমন দুটো উদাহরণ দিয়ে দিই। অভয় আন্দোলনে চিফ জাস্টিস নিজেদেরই কেসটা নিয়ে নিল, কারণ লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছিল। এই জেএনজি মুভমেন্টে যেটা হলো দিল্লিতে, প্রথমে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি অ্যাকসেপ্ট করেননি, পরে মানুষের বুট দেখে বললেন কাউকে অ্যারেস্ট করা যাবে না। এই যে অনেকে ভাবেন হচ্ছে যে বিচার বিভাগ বোধহয় সবকিছুর ঊর্ধ্বে, তাও নয়, সবকিছু মানুষের অধীনে। মানুষ তার কথাটা জোরের সাথে বললে চিফ জাস্টিসের উদ্যোগ বাড়বে, ট্রাইব্যুনাল গুলো সচল হবে, এবং আমার ধারণা ট্রাইব্যুনাল গুলো সচল হলে ডিসেম্বরের মধ্যে ফয়সলা হবে। এটাও যদি না হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আওয়াজ তুলবো। ফলে দুটো ব্যাপার, রাস্তার লড়াইয়ের সাথে আইনি লড়াইটাকে মেশাতে হবে। সেখানে রাস্তার লড়াইটা মুখ্য, আইনি লড়াইটা কিন্তু মুখ্য হবে না। সবসময় পৃথিবীতে সভ্যতার ইতিহাসে আইনি লড়াইটা রাস্তার লড়াইকে হেল্প করেছে, আইনি লড়াই কখনো মুখ্য হয়ে যায়নি। সে মে দিবস থেকে শুরু করে সব লড়াই, আগে মানুষ রাস্তায় নেমেছে, তার কথা বলেছে, গুলি খেয়েছে, জেলে গেছে, মার খেয়েছে, লড়াই করেছে, তারপরে নিয়মটা তৈরি হয়েছে। বিচারপতিরাও তো আর মানে অন্য জগতে মানুষরা, তারা আমাদের মতোই মানুষ। যখন দেখবে বহু মানুষ আর্তনাদ করছে, বহু মানুষ চেঁচাচ্ছে, তখন তারা এটা শুনতে বাধ্য। এখন যেমন কেউ যদি জোকায় যায়, তাকে নাম তুলতে গেলে বা কথা বলতে গেলে তাকে কেন্দ্রীয় বাহিনী 3 বার করে সার্চ করছে এবং ঢুকতে দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না। বহু মানুষ পথে নামলে, বহু মানুষ একসাথে ঝঞ্ঝাট করলে, তখন আমরা যেমন বলেছি সব জেলায় তুমি যেখানে বেশি বেশি আছে সেখানে তুমি ট্রাইব্যুনাল সৃষ্টি করো, এবং সেখানে ডেকে লোকের কাছে মত নেবে এবং এই সমস্যার সমাধান হবে। ফলে মুখ্য ব্যাপারটা হচ্ছে পথে নামা। পথে নেমেই কিন্তু সভ্যতা এগিয়েছে। কেন এই আন্দোলনের দুর্বলতা হচ্ছে মানুষ ঠিকঠাক পথে নামেনি। কারণ তাই আমি কাউকে করছি না, মানুষ নিজের ডকুমেন্ট দিয়ে অন্য পাঁচটা রেখে যে পারেন। আমরা যে উল্টো বলছি, এখন আর ডকুমেন্ট দেবেন না কাউকে। এখন শুধু এইটুকুই বলুন, আমি একজন এদেশের মানুষ, থাকি, বড় হয়েছি, এখানকার জলহবায় আমি বড় হয়েছি, এখানে পড়েছি, এখানে কাজ করেছি, বংশোদ্ভূতভাবে রয়েছি, আমার নামটা তুমি ভোটার লিস্টে তোলো। তা যদি তোলো তাহলে কিন্তু আমার পক্ষে খুবই শান্তিপূর্ণ আন্দোলন নয়, আরো বড় নির্বাচিত করেছি। এটা আর একটা পয়েন্ট, বারে বারে ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছি। বলে সেটা করতে হবে, সেটা আমরা চেষ্টা করছি। দেখা যাক কতটা করা যায়। আমরা আমাদের সবটুকু দেব, আমরা দিলেই তো হবে না। আমি আবার বলছি, যখন অগ্রণী ভাবনা অন্যদের স্পর্শ করে তখনই একটা ফোর্স হয়, মানে বৃহত্তর অংশের হৃদয়ে যখন প্রবেশ করে তখনই একটা শক্তি জন্ম হয়, তখনই একটা আন্দোলন সৃষ্টি করে। সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখনো অব্দি যা বিভিন্ন প্রচার করে দেখছি,
মানুষ নড়তে শুরু করেছে। অত নড়তে হবে না, 5% মানুষ নড়ুক না, 27 লাখের মধ্যে 5% লোক নড়ুক, দেখবে পশ্চিমবাংলার ওলট পালট ঘটে যাবে। আমরা আগামী কর্মসূচির দিকে যাব, তার আগে যেটা আমার প্রশ্ন, গোপাদির কাছে আমার যেটা প্রশ্ন, যে আমরা একটু আগে কুশল বাবু বললেন যে মানুষই শেষ কথা এবং সমস্ত রকমের ব্যবস্থা মানুষের জন্য। তাহলে আমরা যেটা দেখছি যে বিজেপি নেতা মন্ত্রীরা ঠেলে ঠেলে বাংলাদেশে পাঠানোর ভয় দেখাচ্ছে, তারপরে বহু মানুষ যাদেরকে নোম্যান্স ল্যান্ডে গিয়ে ফেলে আসা হচ্ছে, তাদের কষ্টের ছবি আমাদের পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। মানে এইটা কিভাবে করছেন তাহলে, বা এই ভয়টাই বা দেখাচ্ছে কেন? এটা আমরা আজকে আলোচনাতে আমরা বিভিন্ন সময় বলেছি, এটা আরেকবার করে স্পষ্ট করে বলছি, যেটা কুশলদাও বলছিলেন, যে একটা ফ্যাসিবাদী সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এটার একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় মানুষকে আতঙ্কে রেখে দেওয়া। মানে যেটা হয়তো আইনি ভাবে সে করতেও পারে না, কখনো হয়তো করতে পারবেও না, কিন্তু এরকম একটা ভয় তৈরি করা হচ্ছে চারদিকে, সেই ভয়েতে মানুষ যাতে আত্মসমর্পণ করতে চায়। এই জিনিসটা আমরা যে এই এসআইআর তৈরির আগে এই যে ঘুষপেটিয়া, রোহিঙ্গা, অনেক কিছু কথা শুনলাম, সেগুলো তথ্যগতভাবে পরিসংখ্যানগতভাবে কোনোটাই কিন্তু প্রমাণিত নয়। এবং এমন ভাবে অমিত শাহ বলছিলেন যেন মনে হচ্ছে এক্ষুনি তিনি ধরে ফেলবেন লাখ লাখ লোক, কোটি কোটি লোক, এবং ধরে এক্ষুনি একদম সীমান্ত পেরিয়ে ছুঁড়ে ফেলে দেবেন বাংলাদেশে। তো সেটা তো করা যায় না। প্রথমত হচ্ছে তিনি বিহারের এসআইআর, পশ্চিমবঙ্গের এসআইআর কোথাও রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি, যা বলেছেন তার সঙ্গে কোথাও পরিসংখ্যান মেলেনি, এবং যা মিলেছে এটুকু তারা অ্যাডজুডিকেটেড কি লজিক্যাল ডিসক্রিপেন্সি এরকম করে যতজনকে ভোটাধিকার কেড়ে নিয়েছেন যতজন মানুষের, তাদেরকে তিনি এত সহজেই বাংলাদেশ পাঠিয়ে দিতে পারবেন? আমি একটু আগেই যে বললাম যে বাংলাদেশের নাগরিক তারা, এটা যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে বাংলাদেশ নেবে কেন তাদের? অমিত শাহ বললেই তো আর বাংলাদেশ বসে নেই যে ভারতবর্ষ কাদের কাদের তাড়িয়ে দিচ্ছে তাদেরকে বুকে টেনে নেবে। বাংলাদেশ তো তাদের বৈধ নাগরিকদেরকে তবেই নেবে। ফলে এই কথাটা একেবারেই ফাঁকা আওয়াজ, এবং এই আওয়াজটা হচ্ছে একটা সন্ত্রাস তৈরি করার জন্য। এটা কুশলদা একটু আগে বলছিলেন, তুমি যে প্রশ্নটা করছিলে যে এই যে অধিকারগুলো মানুষের আছে, নাগরিক অধিকারগুলো, যতক্ষণ ট্রাইব্যুনালে বিচার চলছে ততক্ষণ পর্যন্ত নিয়ম হচ্ছে যে সেই অধিকার তারা যাবে না। এটা সরকারি পক্ষ থেকেও আইনি ভাবে একটা পার করতে হয়েছে, এটা কোর্টও বলেছে যে যতক্ষণ ট্রাইব্যুনাল চলছে ততক্ষণ অধিকার কাটতে পারবে না কেউ। হ্যাঁ, কিন্তু যেটা কুশলদা বলার চেষ্টা করছিলেন যে আইনটা একরকম আইন থাকে, কিন্তু আইনটার প্রয়োগটা আরেক রকম হয়ে যায়। সেখানে নানা রকমের ভয় দেখানো, হুমকি, সন্ত্রাস। ধরো একটা ছোট রেশন দোকান, সেখানে আইন আছে, কিন্তু কতজন লোক গিয়ে বলতে পারবে এই কথাটা যে এইটা হচ্ছে আইন, এখানে লেখা রয়েছে যতক্ষণ না ট্রাইব্যুনালে বিচার হবে তুমি আমার অধিকার কাটতে পারবে না। এই কথাটা কি খুব বেশি মানুষ বলার জায়গায় আছে? তাদেরকে নানা রকম ভাবে যদি ভয় দেখানো হয়, ভুল বোঝানো হয়, ফলে এইটা মানে আসল কথাটা হচ্ছে যে ভয়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো, এটাকে ভয় দেখানোর একটা চেষ্টা, যেটা সে করতে পারে না, সে নিজেও জানে। যে কথাগুলো বলছে ওরা, এগুলো করব, এই করব, তাই করব, এই যে ধরো আজকে পশ্চিমবঙ্গে যে আমরা একটা বিরাট মিছিল দেখলাম 24শে জুলাই যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে, তারপর তো আমরা অনেক কথা শুনলাম, এই শুক্রবারিয়াদের এই ব্যাপার, তাদেরকে এই করবো, আজাদি বললে নার্সিং হোমে পাঠিয়ে দেবো, হাসপাতালে পাঠিয়ে দেবো। খুব কি কিছু করা গেল? করা তো গেল না। যাদেরকে ধরেছিল তাদের সবাইকে ওই একদিন এসপ্ল্যানেডে একটা দারুণ শো করে সমস্ত মিডিয়া লাফিয়ে টাফিয়ে খালি পায়ে হাঁটিয়ে দিয়েছে, তার পরের দিন তাদেরকে বেল দিয়ে দিতে হলো। ফলে যতটা লাফাচ্ছে ততটা করতে পারছে না, কিন্তু এগুলো ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মনোবলটাকে ভেঙে দেওয়া। মানুষ যদি মনোবলটা ভেঙে যায়, যদি ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আর মানুষ তার কোনো অধিকারই ফেরত পাবে না। সেই অধিকারটাকে ফেরত পাওয়ানোর জন্য সাহস দিতে হবে যাতে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। ক্ষেত্রে আমাদের যতই আইনি সুরক্ষা থাকুক না কেন, ভয় না ভাঙাতে পারলে আমরা সেই আইনি সুরক্ষাকে আমরা করতে পারবো না, আইনি সুরক্ষা পেতে পারবো না।
আচ্ছা, আপনি যে বলছিলেন যে একটা ভয় এবং সন্ত্রাসের যে পরিস্থিতি চারপাশে তৈরি করার কথা বলছিলেন, যাতে মানুষ মুটিয়ে থাকে তার অধিকার সম্পর্কে, সে যাতে সচেতন না হয়। আচ্ছা, এই ট্রাইব্যুনালের কথা একটু আসি। এই যে ট্রাইব্যুনাল, সেটা কি সব জেলায় জেলায় মানে সেখানে ব্যবস্থা করা আছে? সেখানে গিয়ে মানুষ কি, এই যাদের নাম ডিলিট হয়ে গেছে, সেই সব মানুষ কি সেখানে গিয়ে নিজেদের কথা বলতে পারছে? একেবারেই না, একেবারেই সেটা হয়নি। এবং এটা তৈরি হয়েছে, ট্রাইব্যুনাল যেটা হয়েছে জোকাতে, সেখানে ওই 19টা জেলা থেকে আলাদা আলাদা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, একটা সেন্ট্রাল জায়গায় হচ্ছে, এবং সেখানে মানুষের যাবার কোনো পরিস্থিতি নেই। সেটা একটা প্রায় দুর্গের মতো তৈরি করা হয়েছে। সেখানে বিচারপতিরা আসছেন বা আসছেন না। দুটো জেলার বিচারপতি, তারা তো পদত্যাগই করেছেন, এর সঙ্গে থাকতে চান না বলে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। বাকি যে জেলাগুলো, তার কাজ আদৌ হচ্ছে কিনা আমাদের ধারণা আর কিছুই হচ্ছে না, কিন্তু কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো জানবার কোনো উপায় নেই। ফলে মানুষ যে ওই অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছে, তার কি কারেন্ট স্টেটাস সেটা জানবার তাদের কোনো উপায় নেই। সেই জন্য মুখ্যমন্ত্রী মিথ্যে কথাগুলো বলতে পারছেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মোটে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার মানে 20 লক্ষ হচ্ছে তাদের কোনো ডকুমেন্ট নেই। মানে যে কথাগুলো ওরা বলছিল, দেখছে পরিসংখ্যানগতভাবে কিছু প্রমাণ করা যাচ্ছে না, সেই জন্য এরকম আজে বাজে মিথ্যে কথা বলে দিই। কারণ সেগুলোকেও, যে মিথ্যেটাকে কাউন্টার করতে গেলে আমাদের হাতে যে যে অস্ত্রগুলো থাকার দরকার আছে, আমরা যদি একটা কারেন্ট স্ট্যাটাস জানতে পারতাম, জেলায় জেলায় যদি থাকতো, সেই অ্যাক্সেস গুলো, ইনফরমেশনে অ্যাক্সেসটা যতটা সম্ভব কমিয়ে দেওয়া যায়, এটা কমিয়ে দিলেই ততক্ষণে ওই মিথ্যে গল্পের গাছগুলো আমরা তৈরি করতে পারবো। এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন যাচ্ছে অলীক বাবুর কাছে। আমরা যেটা শুনলাম যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে ট্রাইব্যুনাল কিভাবে হচ্ছে, বা কোনো অ্যাক্সেসও নেই। তাহলে ট্রাইব্যুনাল কিভাবে হচ্ছে, কতটা কাজ করছে, আমরা কিভাবে জানতে পারবো? না, এটা জানার তো, যেটা কুশলদা, হ্যাঁ শোনা গেছে, কুশলদা যেটা বললেন, আসলে সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে ওরা চাইছে যে পুরো ব্যাপারটাকেই ঘেঁটে দিতে, মানে কোনো কিছুই কেউ জানতে পারবে না। পার্সোনালি এক একজনের কাছে পাঠাচ্ছে যে হ্যাঁ তোমার নামটা উঠলো, হয়তো দেখা গেল এরকম কিছু খবর আমি দেখেছি যে যারা যে সবাই যাতে রাস্তায় নামে, হয়তো তার নামটা তুলে দিবে। মানে এটা তাদের ইচ্ছে মতো হচ্ছে। এবং নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু আজ পর্যন্ত কত এই ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালে সমাধান হয়েছে তার লিস্ট কিছু নেই। এবং এর আগের দিন আমরা গিয়েছিলাম নির্বাচন কমিশনের অফিসে, সে তো অনেক ঝামেলা টামেলার পরে তারা দেখা করলেন। এবারে তাদের বক্তব্য ছিল যে না, তারা নাকি সমস্ত কিছুই ট্রান্সপারেন্টলি করছে, কিন্তু নিজেরাই দেখা গেল তারপরে খবর নিয়ে জানলো যে না, ওয়েবসাইটে কোনো তথ্যই নেই। এবং এগুলো তারা দিচ্ছে না ইচ্ছে করে। এক তো হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে 20 লক্ষ তারা অ্যাপ্লাই করেনি, এবারে অ্যাপ্লাই করুক বা না করুক, প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু বাবু এই তথ্যটা জানছেন কোত্থেকে? যে তথ্যটা মুখ্যমন্ত্রী জানবেন সেই তথ্যটা তো সবাই জানতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কোনো তথ্য গোপন করার জন্য একটা ব্যবস্থা করছে, এবং সেটা করছেন মানুষের ভয়ে। তাই এই ভয়টা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ওদের কপালে দুঃখ আছে। মানে এই যে ওরা যতটা ভাবছে যে মানুষকে সন্ত্রস্ত করে, আসলে ওরা এই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রাখবে, ওরা মানুষকে বাদ দিয়ে দেবে, কিন্তু এই ভয় পাওয়া মানুষগুলো যদি একবার ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীদের বুলি বন্ধ হয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্টে যে বা হাইকোর্টের জাজরা যে চুপ করে বসে আছে, আর ওই জোকাকে প্রায় একটা দুর্গের মতো বানিয়ে রেখে দিয়েছে যেখানে কেউ যেতে পারে না। মানে আমি শুনেছি উকিলদেরকে পর্যন্ত সেখানে ঢুকতে হচ্ছে, যদি যায় কোনো কেস নিয়ে একজন করে। এই জিনিসগুলো ভাঙতে হবে, এবং এটা ভাঙতে পারবে ওই বিহারে যেরকম ওই ছাত্র যুবরা করেছিল, সেটা হচ্ছে যে ওই জল কামান দেবে, দাও, হ্যাঁ, আর কি আছে, টিয়ার গ্যাস আছে, ফাটাও, লাঠি আছে, চালাও, হ্যাঁ, আর কিছু নেই, শেষ হয়ে গেল। এই যে স্পিরিট, আপনারা দেখবেন এই স্পিরিটটা যখন ছাত্র যুবরা দেখিয়েছে, তখন কিন্তু নরেন্দ্র মোদীকে সেই রাত্রি 12টায় ইনস্টাগ্রামে আসতে হচ্ছে, তখন কিন্তু তাদের বলতে হচ্ছে যে না, আমরা সব ক্ষমা করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক।
এই যে আপনারা দেখলেন, আমি প্রসঙ্গত বলছি যে নরেন্দ্র মোদী বলছেন এই যে বাচ্চারা নাকি গালাগাল দিয়েছে তাকে, তাতে তিনি কিছু মনে করছেন না, তিনি ক্ষমা করে দিচ্ছেন। আরে বাবা, বিজেপির নেতারা কি পার্লামেন্টে গালাগাল দিচ্ছে? এই অমিত শাহের আমি দেখছিলাম যে অমিত শাহ পার্লামেন্টে গালাগাল করছে, এইখানে যে ভাষণগুলো দিচ্ছিল তাতে নানান জায়গায় গালাগাল করছে। ওদের কাছ থেকে শিখবে ছাত্র যুবরা আর এই বাচ্চারা? তাই ওদেরকে একঘরে করা, কোণঠাসা করার জন্য আজকে যে 2রা সেপ্টেম্বর এই যে আমরা চিফ জাস্টিসের কাছে যেতে চেয়েছি, সংগ্রামী গণমঞ্চ যে ডাক দিয়েছে, হ্যাঁ বিভিন্ন জেলায় তাতে উৎসাহিত, সেটা যদি একবার মানুষ রাস্তায় নামতে শুরু করে, আর ওরা জানে না যে এই যে আতঙ্কিত মানুষ, ভয় ভাঙা মানুষ, যখন তাদের ভয়টা ভেঙে যায় তখন সেই ওই যে রবীন্দ্রনাথের যে মৃত্যুঞ্জয় কবিতাটা আছে, যে তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যুর চেয়ে বড়, হ্যাঁ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই জায়গাটা মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি অর্জন করে নেয়। এবং সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ একটা বিশাল আন্দোলনের সামনে দাঁড়িয়ে আছে, আন্দোলনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কারণ এটা কখনো হতে পারে না যে লক্ষ লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে ইচ্ছে করে নাম বাদ দিয়ে রাখবে তাদের ধর্ম, সম্প্রদায় ইত্যাদির কারণে, এবং একের পর এক নতুন নতুন তারা ফরমান জারি করবে, আর সেই ফরমানগুলো মানুষকে শুনতে হবে। এটা যদি বেশি দিন চলে তাহলে ধরতে হবে যে না, সমাজ বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছে। তো সমাজ যখনই বর্বরতার দিকে এগোনোর কোনো চেষ্টা প্রতিক্রিয়াশীলরা করে, তখনই মানুষ রুখে দাঁড়ায়, ইতিহাস তাই বলে। এবং এই সময়তেও দেখা যাবে যে ইতিহাস কিন্তু সেইটা আবার মানুষ কিন্তু সেই ইতিহাস তৈরি করবে। এবং আগামী 2রা সেপ্টেম্বর এই আপনাদের মাধ্যমেও আমি সবাইকে জানাচ্ছি, যেখানে যেখানে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, ডিলিটেড ভোটার এবং তাদের সমর্থনে যারা আছেন এবং যারা মনে করছেন যে না, এই মানুষের এই অধিকার থেকে বঞ্চিত করাটা এটা একেবারেই অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং একটা ফ্যাসিবাদী কায়দা, সেই সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যে দলে দলে সেই দিন দুপুর 12টার মধ্যে আপনারা রামলীলা পার্কের কাছে আসুন। তাই তো, রামলীলা পার্ক তো, রামলীলা পার্কের সামনে আপনারা জমায়েত হন এবং চিফ জাস্টিসকে সেদিন এটা দেখিয়ে দেওয়া দরকার যে আসলে মানুষ কিন্তু সবার ওপরে, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই তারা কি করবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে। আমরা বলছি জেলাতে 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 ট্রাইব্যুনাল, আমরা বলছি যেমন সেই দিন একটা কথা প্রসঙ্গত আরেকটা আবার উদাহরণ দিচ্ছি যে আমরা গিয়েছিলাম নির্বাচন কমিশনের দপ্তরে, তো সেগুলো যদিও কোনো মিনিটস হয়নি, ইনফরমালি, কিন্তু নির্বাচন কমিশনের যিনি এসিও মানে অ্যাডিশনাল সিইও তিনি বলছেন যে আসলে ট্রাইব্যুনালের হাত থেকে আবার নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে আনতে হবে। তো আমরা বললাম সেটা সুপ্রিম কোর্টকে আপনারা জানান যে না, এইভাবে হবে না, তাহলে সবাইকে এই মানে ভোটাধিকার তাদের থাকবে না। অলরেডি তো বিচারপতিরা জানিয়ে দিয়েছে, টি শিবজ্ঞানন্দ জানিয়ে দিয়েছে যে যদি সমস্ত বিষয়টাকে ঠিক করে করতে হয় তাহলে 108 বছর লাগবে। তো তাই আমাদের এখন কর্তব্য হচ্ছে যে সমস্ত যারা সংবেদনশীল মানুষ সকলের কর্তব্য হচ্ছে আজকে গণতন্ত্রের নামে এই যে খেলা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং আগামী 2রা সেপ্টেম্বর আবারও আহ্বান করছি যে সবাই যে যেখানে আছেন, যারাই মনে করছে যে এই আন্দোলনটা গড়ে তোলা দরকার, মানুষের এই অধিকারটাকে প্রতিষ্ঠিত করা দরকার, সবাই আসুন, আমরা সবাই মিলে চিফ জাস্টিসের কাছে যাই। এটাই আমার কথা। আপনি আপনাদের নির্দিষ্ট একটা কর্মসূচির কথা ঘোষণা করলেন, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো এখনো বহু মানুষ ভীষণ রকম ভাবে ভুক্তভোগী আছেন। তাদের যেটা প্রশ্ন এখনো যে কোথায় গেলে কাগজ, কোথাও মানে কি কাগজ জমা দিলে আমার নামটা আবার ফিরে যাবে। তো আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এখন কি কোথাও কোনো কাগজ জমা দিলে তার নাম পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে? না, এখানে একটা কথা আমরা বলছি, আমরা যেটা না, এখানে পয়েন্টটা হচ্ছে যে দেখুন, কাগজ জমা দিতে তো আপত্তি নেই। যেমন হাইকোর্টে আমরা এই যে লোকে যাবেন যারা, সমস্ত কাগজই আমরা জমা দিচ্ছি এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রপার ওয়েতে যা যা করণীয় সবই করব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কাগজ জমা দিলে কিন্তু কিচ্ছু হবে না। যেখানে যেখানে আন্দোলন হয়েছে, যতটুকু আন্দোলন হয়েছে তার উপর দাঁড়িয়েই কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে যতটা নাম উঠেছে।
কিন্তু কাগজ অবশ্যই জমা দিয়ে দেওয়া হবে। কিন্তু কমরেড কুশলদা যেটা বললেন সেটা হচ্ছে যে লোকের মধ্যে যদি এটা মাথায় থাকে যে কাগজ জমা দিলাম অমুকের কাছে আর সে করে দেবে, হবে না। সেইভাবে কাগজ জমা দিয়ে কোথাও কিছু হবে না। তাই আমাদের যেটা করতে হবে, আমরা যেটা বলেছি, কাগজ সবাই নিয়ে আসুন, কাগজ জমা দিন, বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করব, কাগজও জমা নেব এবং সেই সমস্ত কাগজ আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে দেব যে এগুলো নিয়ে কি করবেন, কি হচ্ছে এগুলো, এটা কি এই ধরনের কোনো ঘটনা কি ঘটতে পারে যে এত লোকের কাগজ, আপনারা মানে কিভাবে এটা সমাধান করবেন, সেগুলো লিখিতভাবেই জমা দেওয়া হবে। কিন্তু পাশাপাশি যদি মূলত রাস্তায় মানুষ না নেমে তার দাবিটাকে সোচ্চারে ঘোষণা করতে পারে, তাহলে কাগজগুলো ওরা ওয়েস্ট পেপার বক্সে ফেলে দেবে, এইটা হচ্ছে কথা। এবং কাগজ তো অনেক নিয়েছে, অনেকে নিয়েছে, আজকে তাদের কোথাও দেখতে পাবেন না। এই যে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার আগে বলেছিল, ভোটে হারার আগে বলেছিল যে ওরা থাকবে, ওরা নাকি শেষ পর্যন্ত থাকবে, আজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সব বিজেপির খাতা তালিকায় নাম লিখিয়েছে এখন করে। এখন এই যে আমি দেখছিলাম সেদিন আইএসএফ এর একটা প্রোগ্রাম হলো, এখন এত লোক ভোটার লিস্টে নাম বাদ গেছে, সেটা নিয়ে কথা বলবে কি, তার বদলে তারা পঞ্চায়েত নির্বাচনে কি করবে সেই নিয়ে এখন থেকে বোঝাপড়া করতে শুরু করেছে। মানে এটা যদি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় যে শুধু ভোটে জিতবো আর কিছু করব, না জিতলে আমরা আবার পরের নির্বাচনের জন্য যাব, এটা আমরা বলছি না। আমরা বলছি আজকে যে মানুষের অধিকারের প্রশ্নটা ভুলুণ্ঠিত, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। পাশাপাশি আইনানুগ যে ব্যবস্থা, সেটা আমরা যে সমস্ত আইনজ্ঞরা আছেন তাদেরও পরামর্শ নিয়েছি, তারাও এই ব্যাপারে কাজ করছেন। কিন্তু মাথায় এটাই রাখতে হবে, আবারও বলছি, যে আইনের রাস্তায় আমরা চলবো ঠিকই, কিন্তু রাস্তার লড়াইটাও আমাদের মূলত লড়ে আইনের রাস্তাটাকে আমাদের খুলতে হবে। আজকে আইনের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ওই দরজাটা খুলতে গেলে দরজায় ধাক্কা মারতে হবে, সেটা কিন্তু কাগজ দিয়ে ধাক্কাটা হবে না, আর হবে রাস্তায়। তাই পথে যদি এই দেখাটা মানুষ দেখাতে পারে, তাহলে কিন্তু আইনের দরজাও খুলে যাবে, ওই ট্রাইব্যুনালও খুলে যাবে। ট্রাইব্যুনালের রাস্তা ওই যে জোকা থেকে সমস্ত কেন্দ্রীয় বাহিনী চলে যাবে বিভিন্ন জায়গায়, তখন দেখা যাবে অবাধে মানুষের যে এই ভোটাধিকার নিয়ে কাগজপত্র নিচ্ছে এবং খুব দ্রুত সমাধান হচ্ছে। আমরা আশা করছি 2রা সেপ্টেম্বরের এই লড়াই যদি সফল হয়, তাহলে এই যে বঞ্চিত মানুষদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার দিকে আমরা এক কদম এগিয়ে যাব। কিন্তু লড়াই মানে একদিনেই তো শেষ হয় না, আপনারা দেখছেন বিভিন্ন লড়াইগুলো, কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে এটা অবশ্যই এই অধিকার মানুষ অর্জন করবে, কারণ কাউকেই এভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে রাখা যায় না বেশি দিন। এটা হচ্ছে ঘটনা। একদম পরিষ্কার করতে পারলাম? হ্যাঁ, আমরা আমাদের আলোচনা একেবারেই শেষের জায়গায় এসে গেছি। আমি একটু কুশল দেবনাথ বলবো যে আপনি আপনি সামগ্রিকভাবে আমাদেরকে আলোচনা এবং আপনারা একটা গণ আন্দোলনের ডাক দিয়েছেন, সেটা সেই আগামী কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন। কর্মসূচি তো অনেক বলে দিল তো। আমরা তো বিভিন্ন জেলায় কনভেনশন করছি, সভা করছি, লিফলেট করছি, তারপরে পোস্টার করছি, অনলাইন ক্যাম্পেইন করছি। আমাদের সবচেয়ে বড় জমায়েত হবে হচ্ছে 2রা সেপ্টেম্বর। আমরা ওই দিন রামলীলা ময়দানে 12:30টায় জমায়েত দেবো, সেখান থেকে ধর্মতল অভিমুখে যাবো এবং চিফ জাস্টিসকে ডেপুটেশন দেবো এবং দাবি করবো যে ডিসেম্বর মাসের মধ্যে ফয়সলা করো, ট্রাইব্যুনাল বাড়াও, এটাকে ফেলে রাখা চলবে না। দাবিটা খুব সোজা, এটা খুব মানে কি বলবো, বিপ্লবী দাবিও নয়। আমার নাম ভোটার লিস্টে তোলো বা নথিভুক্ত হোক, এতে আমরা চাই মানুষ নামলে কাজ হবে। না হলে আমাদের কথা হয়ে যাচ্ছে যে পুজোর পর আবার সুপ্রিম কোর্ট অভিযান করব, সেখানে যন্ত্র মন্ত্র শুরু করে 1000 মানুষ পিটিশন দেবে সুপ্রিম কোর্টে যে কিভাবে ব্যাপারটা ফয়সলা হবে। আমি তো একটা সমস্যা ইতিমধ্যেই বললাম, জাস্টিস জয়মাল্য বাগচি বলেছিলেন যে একটা ভোটে না দিতে পারলে ভোট কি হয়। এটা কর্পোরেশন ইলেকশন এসে ডিসেম্বরে কর্পোরেশন ইলেকশন, কলকাতার সন্নিহিত অঞ্চলে 4.5 লক্ষ লোকের ওপর মানুষ ডিলিটেড, মানে ট্রাইব্যুনালে আছে, ট্রাইব্যুনাল। এবারে যদি ফয়সলা না হয় আরেকটা ভোট তো গেল, তবে তার মানে তো গোটা প্রক্রিয়াই তো শুধু না 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 হবে।
কোনো একটা জায়গায় তো আটকাতে হবে, আমাদের দাবি তুলতে হবে। যতক্ষণ না এই লোকগুলো এই মানুষগুলোর নাম নথিভুক্ত করা হচ্ছে ততক্ষণ কর্পোরেশন নির্বাচন সবকিছু বন্ধ রাখতে হবে। তুমি বারবার এত লাখ লোকের মানুষের মত না নিয়ে একটা সরকার গড়বে, একটা মেয়র গড়বে, কি সবসময় মেনে নেওয়া যায় নাকি? একবার হয়ে গেছে, বারবারই একই জিনিস ঘটবে নাকি? এটা চলতে পারে না। ফলে সেই জন্যই এই প্রোগ্রামটা 2রা সেপ্টেম্বর আমরা কলকাতা অভিযানে ডাক দিয়ে কলকাতায় যাব। একটা কলকাতায় না, গোটা সমস্ত জেলাতেই মিটিং করছি আমরা। আজকে যেমন তোমাদের অনলাইন মিটিং করলাম, এরকম অনলাইনে আমরা নিজেরাও প্রচার করব। কিছু লিফলেট ছাপা হচ্ছে, পোস্টার মারা হচ্ছে, ডোর টু ডোর ক্যাম্পেনিং হচ্ছে, মানুষকে কি বোঝানো হচ্ছে, বৈঠক হচ্ছে, যাতে একটা বড় ধরনের মানুষ জমায়েত হন, অনেক মানুষ পথে নামলে সেটা হবে। আমাদের বক্তব্য একটা, পথে এবার নামো সাথী, পথেই হবে, পথছে না। একদম। আমাদের শেষটা যেটা যে আমার মনে হয় আলোচনার আজকে যে মূল বিষয়টা উঠে এলো সেটা হলো যে শুধুমাত্র আইনি পথে নয়, তার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে নিজের অধিকার দাবি করাটাও এই দাবি আদায়ের একটা অন্যতম পথ। আজকে আমাদের অনুষ্ঠান এইটুকু। আবার সামনের সপ্তাহে উপস্থিত থাকবো এরকমই কোনো সমস্যা নিয়ে। আপাতত নমস্কার। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ভালো পরিচালনা করেছো তুমি, এটা বুঝতে পারি।